মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে দাখিল। রিপোর্টে কি আছে জানানো হবে না। এটা একটা পুলিশি তদন্ত চলছে, এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। তদন্তে চাপ ছিল না বললেন কমিটির প্রধান। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। রিপোর্ট আমলে নিতে বাধ্য নন আদালত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাহিনীর সম্মান ধরে রাখার আহ্বান। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ জন বরখাস্ত। কারণ দর্শানোর নোটিশ। মৃতের সংখ্যা বেড়ে ২৭, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন একজন। দেশে ফিরতে চান ৩৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদার। গ্রেপ্তার এড়াতে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন। ফেরার তারিখ জানালে পরবর্তী আদেশ। চট্টগ্রামে বেড়াতে এসে ৪ মাসের শিশু চুরি করে পালালেন নারী। একদিন পরেই মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। এবং ছেলে এরিককে নিয়ে এরশাদের মৃত্যুর ১ বছর পর রংপুরে বিদিশা। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হবার ঘোষণা। নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে ১০ দিনের মধ্যে। বিকেলে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। বরখাস্ত হওয়া ৮ জন হলেন নারায়ণগঞ্জ ফতুল্লা সার্কেলের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ২ সহকারী প্রকৌশলী ও ৪ কর্মচারী। ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ড হয়। এতে অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। এলাকাবাসী ও মসজিদ কমিটি দাবি করেছিলেন গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। এরপরই তিতাস কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৫ কর্মদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৯ জনই সংকটাপন্ন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদিকে দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। নারায়ণগঞ্জে মসজিদে আগুনে মৃত্যুর ভিড়ে এক আশা জাগে নেওয়া চিত্র। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রথম কেউ পেলেন বাড়ি যাওয়ার ছাড়পত্র। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ছাড়েন ২৩ বছর বয়সী মামুন। চিকিৎসকরা বলছে এখন রিলিজ দিছে, ৩ দিন পরে আবার ড্রেসিং করবে, কোনো সমস্যা হলে পরবর্তীতে আর দেখব। তবে মৃত্যু দৃশ্যের সাক্ষী সোমবারও হতে হয়েছে বার্ন ইনস্টিটিউটকে। প্রিয়জন হারানোর আহাজারি আর বুক ফাটা আর্তনাতে ভারী হয়েছে হাসপাতালের পরিবেশ। গার্মেন্টস কর্মী ইমরানের মৃত্যু পুরো পরিবারকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে এখনও চিকিৎসাধীন ব্যক্তিরা লড়ছেন মৃত্যুর সঙ্গে। তাদের পোড়া ক্ষতের যন্ত্রণা স্বজনরা উপলব্ধি করছেন প্রতি মুহূর্তে। আমার বাইরে মনে হয় এলাকার লোক যদি হঠাৎ করে দেয় পিছিয়ে বাইর করতে পারবো না, এমন বিকট আর হয়ে গেছে। নামাজ পড়ি হয়ে যেতে আছে না, আল্লাহ খবর দিত, কি খবর দিয়ে দিল আল্লাহ। আল্লাহর কাছে ভিক্ষা চাই বাবা, আর কিচ্ছু না। এখনো শোক, আর্তনাদ আর হাহাকারে ভারী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। দগ্ধদের স্বজনদের একটাই চাওয়া, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।
একই সঙ্গে যাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে নারায়ণগঞ্জে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারারা। ওদের দেখে আমাদের স্বামীদের কথাগুলো মনে পড়ে গেছে, যে ওদের কান্না করতেছে। আমরা 1.5 বছর আগে এরকম ঘুরঘুর করছি ঢাকা মেডিকেলে। 50,000 টাকা দিয়ে আপনি একটা ক্ষত শুকাই দিবেন না, আমরা এর প্রতিকার চাই। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয় মানববন্ধনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছে। তবে রিপোর্টে কি আছে তা জানাবে না কমিটি। মন্ত্রী জানান, আদালত চাইলে প্রতিবেদন পাঠানো হবে। তদন্ত কমিটির প্রধান বলেছেন, তাদের রিপোর্টে পুলিশের ভূমিকা ম্লান হবে না। গত 31শে জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন ওঠায় 1 আগস্ট তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেদিনই সেনা ও পুলিশ প্রতিনিধি সহ 4 সদস্যের তদন্ত কমিটি শক্তিশালী করে পুনর্গঠন করা হয়। 3 দফা সময় বাড়ানো এই কমিটি 35 দিনে 68 জনের সাক্ষাৎকার নিয়েছে। মামলার প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করতেই 2 দফায় সময় বাড়াতে হয় কমিটিকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তদন্ত প্রতিবেদন মন্ত্রীর কাছে হস্তান্তর করে কমিটি। মন্ত্রী বলেছেন, মামলা বিচারাধীন থাকায় এখনই রিপোর্ট প্রকাশ করা হবে না। এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দিব। আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবেন অফিসিয়ালি। যাদের নামে রিপোর্ট আসবে এগুলি পরবর্তীতে আমরা আমাদের করণীয় কি সেটা আমরা পরে জানাবো আপনাদের। অন্যদিকে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, তাদের উপর কোনো চাপ ছিল না। স্যার জানতে চাইতেন যে তোমাদের কোনটা কি পর্যায়ে আছে, কি সমস্যা আছে। রিপোর্টের সম্পর্কে বলা, ওই সম্পর্কে কিছু বলার দরকার নাই, তদন্ত সম্পর্কে কিছু বলা দরকার নাই, কিন্তু তোমরা কোনো সমস্যা ফেস করছো কিনা। আমি শুধুমাত্র এক কথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। গত 31শে জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ভ্রমণচিত্র নির্মাণে 3 সহকর্মীকে নিয়ে 3রা জুলাই কক্সবাজারে যান তিনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটির রিপোর্ট আমলে নিতে আদালত বাধ্য নন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার পাশাপাশি অতিরিক্ত প্রমাণ হিসেবে আদালতেও দাখিল করা উচিত। বাধ্যবাধকতা নয়, যে আদালত যদি মনে করে এবং আদালত যদি সাবমিট করে তাহলে তাদেরকে ডাকতে পারে। আদালতে যে মামলা থাকে, এই এক্সট্রা জুডিশিয়াল কোন কমিটির রিপোর্ট আদালত তো ওই আনলেস ইট ইজ প্রডিউসড বিফোর এন্ড পারসনস আর এক্সামিনড অর ক্রস এক্সামিনড থাকবে না। আদালতে যদি তারা সাবমিট করতে চায়, দে উইল হ্যাভ টু গিভ অ্যাজ এভিডেন্স। তদন্ত কাজ শেষ করে রিপোর্ট জমা দিয়েছেন এবং জনগুরুত্বের কথা চিন্তা করে এবং জন আগ্রহের কথা চিন্তা করে রাইট টু ইনফরমেশন আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি তারা তাদের যে ফাইন্ডিংস সেটা চৌম্বক অংশ সেটা প্রকাশ করতে পারে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে যাতে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা দায়িত্ব পান সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনীর নির্বাচনী পর্ষদের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সম্মান ধরে রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বছর জুড়েই কঠোর নিয়মতান্ত্রিক অনুশীলন আর নানামুখী সামাজিক কাজে নিয়োজিত থাকে সশস্ত্র বাহিনী। সেনা, নৌ ও বিমানের সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনীর নিম্ন থেকে উচ্চ সব পর্যায়ে প্রয়োজন দক্ষতা আর কৌশলগত অবস্থান। আর তাই নেতৃত্ব ও নীতি নির্ধারণী পর্যায়ে উন্নীত হবার ক্ষেত্রেও 3 বাহিনীতে চুলচেরা বিশ্লেষণেই চলে সার্বিক কার্যক্রম।
তিন বাহিনীর নেতৃস্থানীয় পদে ভবিষ্যতে কারা আসবে সেটি নির্ধারিত হয় সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এই বৈঠক। করোনা পরিস্থিতির কারণে সোমবার ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ সদর দপ্তর থেকে এতে সংযুক্ত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী কর্মকর্তারা যাতে উচ্চ পদে আসীন হতে পারে সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী, নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার ক্ষেত্রেও নেতৃস্থানীয় পদগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে। নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবার মতো ক্ষমতা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা, সেগুলিও আপনাদের বিচারে আনতে হবে। সশস্ত্র বাহিনী যারা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, তাদের সম্মানটা বজায় রেখেই তারা যেন আমাদের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নির্ধারণী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সেনা, নৌ ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্ব চূড়ান্ত করার মূল কাজটি সম্পাদন করে থাকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরতে চান ৩,৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদার। এরই মধ্যে গ্রেফতার এড়াতে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। কবে তিনি দেশে ফিরবেন তা জানালে পরবর্তী আদেশ দেবেন উচ্চ আদালত। তবে দেশে ফিরলে যেতে হবে কারাগারে। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, শুধু নিজ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণমাধ্যমে একের পর এক অনিয়মের খবর প্রকাশের পর থেকেই লাপাত্তা পিকে হালদার। অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার সহযোগিতায় তল্পিতল্পা গুছিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন বেশ আগেই। এতদিন পর সবাইকে চমকে দিয়ে সোমবার হাইকোর্টে এক অদ্ভুত আবেদন নিয়ে আসে ইন্টারন্যাশনাল লিজিং। আবেদনে বলা হয়, নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান পিকে হালদার। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতেই তার এই উদ্যোগ বলে উল্লেখ করা হয় আবেদনে। পিকে হালদার দেশে আসতে চায়, তাকে আসার সুযোগ করে দেওয়া হোক যাতে সে আইনের আশ্রয় নিতে পারে, এবং কিছু ডাইরেকশন চেয়েছে দুর্নীতি দমন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি এবং ইমিগ্রেশন অথরিটি যেন পিকে হালদারকে আনইন্টারাপ্ট এন্ট্রি ইনটু বাংলাদেশ, এটা তার আইনজীবী আজকে আদালতকে জানিয়েছে। হাইকোর্টের আদেশ, দেশে ফিরলেই কারাগারে যেতে হবে তাকে। এরপর সিদ্ধান্ত হবে টাকা ফেরতের বিষয়ে। এজন্য আদালতকে জানাতে হবে কবে এবং কোন ফ্লাইটে দেশে ফিরতে চান পিকে হালদার। পিকের দেশে ফেরার উদ্যোগে আসার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আমরা কিন্তু অনেক আশঙ্কায় আছি যে আমাদের টাকা হারানো যেতে পারে, এবং পিকে হালদার সাহেবই হচ্ছে একটা ইম্পর্টেন্ট মানুষ, যার ইনভলভমেন্টেই একটা ভালো সমাধান আমরা আশা করতে পারি। ও মানুষের টাকা চুরি করে পালাই গেছে, এই কমকে ফিরে আসে, মানুষের একটা আশা আছে যে টাকা ফেরত পাবে। পিপলস লিজিং সহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩,৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় দেশে আরও ৩৭ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ২,২০২ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,২৭,৩৫৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৪১২ জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৪,৭২৪ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২,২০২ জন। মোট আক্রান্ত ৩,২৭,৩৫৯ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪,৫১৬ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,২৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ২,২৪,৫৭৩ জন। বেড়াতে এসেই চুরি করে নিয়ে যায় ৪ মাসের শিশুকে। অভিযান চালিয়ে একদিন পরই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম নগরীর চকবাজারে ঘটেছে এমন ঘটনা।
অপহরণকারী নারীকে গ্রেফতার করা হয়েছে। ফুটফুটে মুনতাসিরের হাসি আলো করে রাখে আনোয়ার কামরুন নাহারের সংসার। তাদের সব স্বপ্ন আর আশার কেন্দ্রে 4 মাসের এই ছেলে। রোববার সকালে পূর্ব পরিচিত ফরিদা আক্তার চট্টগ্রামের কক্সবাজারে আনোয়ারের বাড়িতে বেড়াতে আসেন। মা কামরুন নাহার চা আনতে গেলে মুনতাসিরকে নিয়ে পালিয়ে যান তিনি। পরে চকবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে চাঁদগাঁও থানার খালসি পুকুর পাড় থেকে উদ্ধার করে শিশুটিকে। বলছে আচ্ছা আপনি ফাঁক করে যান, আমি বাবুকে দেখতেছি। দেখে ফাঁকের মধ্যে ওই বাবুটা নিয়ে ও ভালো গেছে। ও আমাকে ফোন করতেছে, ভাইয়া এই বাবুটা পাচ্ছি না, বাবুটা কোথায় গেছে। এটা আমি 7 বছরের সাধনা পেয়েছি, রোজার মধ্যে আমার বাবুটা হয়েছে। এটা পাওয়ার চেয়ে আর কোনো ইয়া নেই আমার থেকে পাইছে। এখন শুকর আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। অপহরণ মামলায় ফরিদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোটামুটি ঘটনা ঘটার 1 ঘন্টারও কম সময়ের ভেতরে বাচ্চাটা এবং অপহৃত বাচ্চা এবং যে ভদ্রমহিলা তাকে অপহরণ করেছিলেন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আনোয়ার আর কামরুন দম্পতির বিয়ে হয় 8 বছর আগে। দীর্ঘ 7 বছর পর গেল রমজান মাসে শিশু মুনতাসিরের জন্ম হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলেই রাস্তা বন্ধ করে আন্দোলনে নামে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তবে এটাকে মুনাফালোভী ব্যবসায়ীদের পুরানো কৌশল হিসেবে দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এদিকে ব্যবসায়ীরা বলছেন, খাতুনগঞ্জে অভিযানের নামে কমিশন ব্যবসায়ীদের জরিমানা করা অযৌক্তিক। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কয়েকদিন ধরে চলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানার প্রতিবাদে সোমবার সকাল থেকে আন্দোলনে নামে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ঝুলিয়ে দেয়া হয় দোকানে তালা, ভ্যান কিংবা ট্রাক রাস্তায় রেখে দেয়া হয় ব্যারিকেড। আমরা পেঁয়াজ মজুতদারি করি না, এখানে পেঁয়াজ কাঁচামাল মজুদ হয় না। আমাদের ক্ষতি হচ্ছে, আমরা দোকান যদি বন্ধ রাখছি আমাদের অবশ্যই ক্ষতি। তবু আমরা মান সম্মানের দিকে তাকাই বন্ধ রাখতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। পরে এলাকায় বিক্ষোভ মিছিলও করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীদের দাবি, নৌ কিংবা স্থলবন্দরে অভিযান না চালিয়ে কমিশন ব্যবসায়ীদের দোকানে চালালে এর কোনো স্থায়ী সমাধান হবে না। এই দেখেন চালান, এই আমদানিকারক, ওনারা আমদানিকারক বিশ্বাস করে না। ওনারা বলে আপনার দোকানে মাল পেয়েছি, আপনি জবাব দেবেন। ইনভয়েস দিলাম, চালান দিলাম, উনি ইনভয়েসও বুঝে না, চালানও বুঝে না, ঢুকা মাত্রই কথা ছাড়া জরিমানা করতেছে। তবে ক্যাব বলছে এই আন্দোলন ব্যবসায়ীদের পুরনো কূটকৌশল। নিজেদের অনিয়ম ধামাচাপা দিতেই এই আন্দোলন। এরকম ঘটনাগুলি অনেক আগে থেকে হয়ে আসছে, এটা পুরানো কূটকৌশল। আমরা মনে করি এই কৌশলটা এখন এই সময় এটা কার্যকর না। আর বিশেষ করে পেঁয়াজের মতো বিষয়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা এটা কোনোভাবে সফল হবে না। 15 থেকে 20 টাকার পেঁয়াজ 2 সপ্তাহের ব্যবধানে 43 থেকে 45 টাকায় বিক্রি হয়। এরপর অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। খাতুনগঞ্জে 5000-এর বেশি দোকান ও আড়ত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সদরঘাট থেকে পোস্তগোলা শ্মশানঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে জনসাধারণের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়। বারবার উচ্ছেদ করা হয়, দুদিন না যেতেই আবারও গজিয়ে ওঠে দোকানপাট। সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত 2 কিলোমিটার বন্দর সড়কে উচ্ছেদ আর দখলের খেলা চলছে বহুদিন ধরেই। সোমবার 2 কিলোমিটার সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এভাবেই গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যানজট থেকে মুক্তি পেতে সড়কটি স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সাধারণ মানুষের। জামই থাকে, মানুষ কিন্তু যাওয়াই যায় না এক হিসাবে। এই জায়গাগুলো যদি এরা ক্লিয়ার করে দেয় তাহলে যাতায়াত করতে পাবলিকের জন্য অনেক ভালো হয়। বিআইডব্লিউটিএ বলছে বারবার দখল হওয়া ঠেকানোর ব্যবস্থা নেওয়া হবে। কতিপয় ব্যক্তি বারবার উচ্ছেদ করার পরেও তারা আবার অবৈধ স্থাপনা করেছেন এবং তাদের বিভিন্ন মালামাল রেখে এই রাস্তাটা শুরু করে ফেলেছেন, যার ফলে আমার 5 মিনিটের যে জায়গাটা সেটি অতিক্রম করতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছে। আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং আপনার এখানকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সবার সহযোগিতা কামনা করছি। এ সময় রাস্তার উপর গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়া হয়। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে উপনির্বাচনের প্রচারণায় অংশ নিতে না পারলেও সামনের সব ভোটে আগের মতোই অংশ নেবে বিএনপি।
দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। এ সময় ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানান তিনি। নির্বাচনে যাচ্ছি, সিদ্ধান্ত আমরা বরাবরই সিদ্ধান্ত ছিল আমাদের, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। আমরা উপজেলা নির্বাচন এবং আপনার স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব, সেই সিদ্ধান্তই আছে। নওগাঁ, সিরাজগঞ্জ, ঢাকায় দুটো, নওগাঁয় একটা এবং সিরাজগঞ্জে একটা, এই নির্বাচনগুলোতে আমরা অংশ নেব। সেই হিসেবে আমরা আপনার আগামী 10 তারিখ সকাল 10টা থেকে 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত নমিনেশন পেপার বিক্রি করা হবে। 12 তারিখে বিকেল 5টায় আমাদের পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারের জন্য বসবে এবং সেখানে প্রার্থী চূড়ান্ত করা হবে। ছেলে এরিককে নিয়ে এখন রংপুরে বিদিশা। মৃত্যুর 1 বছরেরও বেশি সময় পর প্রাক্তন স্বামী হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করলেন তিনি। তার আগেই সাংবাদিকদের জানালেন জাতীয় পার্টির রাজনীতিতে নতুন করে সক্রিয় হবার কথা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ঘোষণা ছাড়াই সোমবার দুপুরে হঠাৎ রংপুরে বিদিশা। এরশাদের বাসভবন পল্লী নিবাসে হাজির ছেলে এরিককে নিয়ে। মৃত্যুর 1 বছরের বেশি সময় পর প্রাক্তন স্বামীর কবর জিয়ারত করতে এসে আগে কথা বললেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। দাবি করেন এরশাদের মৃত্যুর পর প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি ও তার সন্তান। বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম হুমকি, আমার ছেলেকে বাড়ির ভিতরে আটকে রেখে তারা পচা দুধ খেয়ে রেখেছিল। দিনে একবেলা খাবার খেতে দেওয়া হতো। এ সময় মায়ের কথায় সায় দিয়ে এরিকও বললেন টেলিফোনে তাদের হুমকি দেওয়া হতো। আমার আগেই আসার কথা, কিন্তু অনেক বাধা সৃষ্টি হয়েছিল, সেই কারণে আসতে পারিনি। আমার ইচ্ছা যে মা রাজনীতিতে আসুক এবং আমার আব্বার জায়গায় আসুক। 14 বছর পর রংপুরে আসার কারণ হিসেবে জানালেন প্রাক্তন স্বামীর হাতে গড়া দল জাতীয় পার্টিতে সক্রিয় হবার কথা। রাজনীতি করতে গেলে অনেক সাহসের প্রয়োজন, পয়সার প্রয়োজন নাই। আমি বিদেশে, আমারও তো পয়সা নেই, কিন্তু আমার সাহস হচ্ছে আমার সন্তান। আমার সন্তানের বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এরিকের সাথে এসেছি এরিকের বাবার কবর জিয়ারত করতে এবং তার কাছ থেকে আমি দোয়া নিতে, আশীর্বাদ নিতে। এরপরে তো আমি আমার ধারা নিয়েই আমি তো এগোবো। এ সময় জাতীয় পার্টির স্থানীয় 2-1 নেতা ছাড়া উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিকের সহায়তায় যুবলীগের নেতৃত্ব পেলেও তার ওপরই হামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন জাহাঙ্গীর আলম। আর এই বেপরোয়া হয়ে ওঠায় মদদ দিয়ে গেছেন ঘোড়াঘাটের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ। শাহিন শাহর প্রশ্রয়ের সবকিছুতেই পেশি শক্তি প্রয়োগী হয়ে ওঠে তার দর্শন। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ, সঙ্গে ছিলেন হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম। গাড়ি থামিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর ঘোড়াঘাট পৌরসভার মেয়র মিলনকে মারপিট করেন জাহাঙ্গীর, মাসুদ রানা ও তাদের বাহিনীর সদস্যরা। এদিন নিজেদের দলীয় এমপি শিবলি সাদিকের ওপর হামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন জাহাঙ্গীর ও তার সহযোগী কয়েকজন। কারণ তাদের বাদ দিয়ে বিএনপি দলীয় মেয়র মিলনের মাধ্যমে করোনা বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করিয়েছিলেন এমপি। এই মামলায় জেল থেকে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে জাহাঙ্গীর বাহিনী। বেলুয়া ফুটে নির্বাচন আমার 3 একর জায়গা আছে, এই জায়গা নিয়ে থানায় একটা মামলা প্রক্রিয়াধীন। ওখানে মাসুদ এবং জাহাঙ্গীর এখানে কিছু ইট ফেলে রেখে জায়গাটা ওদের দখলে রাখছে, আমাকে যেতে দিচ্ছে না। দলীয় পদটাকে ব্যবহার করে সরকারি অফিস আদালতগুলোর ওপর তারা একটা প্রভাব বিস্তার করে রাখে। টেন্ডারবাজি, জমি দখল, সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজিতে ভয়ঙ্কর জনপদে পরিণত ঘোড়াঘাটে সাহস করে তাদের নিয়ে খবর প্রকাশ করে রোষানলে পড়তে হয়েছে সাংবাদিকদেরও। মেয়রকে গুলি করে মারতে হবে, এমপিকে গুলি করে মারতে হবে। যখন এটা নিয়ে লেখালেখি করছি, এই মাসুদ জাহাঙ্গীর আমার গাড়ি তারা পুড়িয়ে দিবে, জনসম্মুখে মাসুদ বলেছে এবং জাহাঙ্গীর বলেছে। জাহাঙ্গীরকে যুবলীগের পদ পেতে সহায়তার কথা স্বীকার করে অনুশোচনা করছেন এমপি শিবলি সাদিক। তবে এখনো আশকারা দিয়ে চলেছেন শাহিন শাহ। উপজেলা আওয়ামী লীগের যে সেক্রেটারি আছেন, উনি সহকারে বসে কিন্তু আমি সুপারিশ করেছিলাম সেই সময় যে এই কমিটিতে এটাকে দিলে কিন্তু সেটা একটা ভালো ফলাফল পাওয়া যাবে। যখন থেকে সে দায়িত্ব পেল, তার কিছুদিন পর থেকে তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেল। তদন্তকারী কর্মকর্তা তাকে নিয়ে যায়, তারা কোনো ত্রুটি পায়নি, তাদেরকে ছেড়ে দিছে। এখন আমি কি বলতে পারি? জমি দখল, মারপিট, চাঁদাবাজির অর্ধ ডজন মামলা আছে জাহাঙ্গীর ও তার বাহিনীর বিরুদ্ধে। অবশ্য সব মামলাতেই জামিনে আছেন তিনি।
রতন সরকার, সময় সংবাদ, ঘোড়াঘাট, দিনাজপুর। আবারও বাফুফের সভাপতি পদে নির্বাচিত হলে আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চান কাজী সালাউদ্দিন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে হঠাৎ করেই সভাপতি পদে নির্বাচনের দৌড়ে নেমেছেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। তার সঙ্গে আছেন সাবেক সহসভাপতি বাদল রায়। প্রার্থী যেই আসুক না কেন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কাজী সালাউদ্দিন। যখন আসছিলাম তখন তো লিগ টিগই ছিল না, তো ওটাকে ডেভেলপ করে আজকে আমরা একটা নিয়ে আসছি একটা জায়গায়। ফাউন্ডেশনটা হয়ে গেছে, এখন আশা করছি যে বাদবাকিগুলা ওটার বেসে আমরা ডেভেলপ করবো। 2-4টা আইটেম যেগুলো পারিনি, এটা না পারার কারণটি হলো ফাইন্যান্সিয়াল। আমি যদি আবার ইলেক্টেড হই, আমি ঠিক যেই কাজগুলো করছিলাম এই কাজগুলোর কন্টিনিউশনটা রাখবো। এই বছরের লিগে এই বছরে হবে, এটা জানুয়ারিতে যাওয়ার কোনো সুযোগ নাই। আনটিল আনলেস পৃথিবীর যেই করোনা ভাইরাসের পজিশন খারাপ না হয়, কেউ যদি ইলেকশন করে তা আমার তো কিছু বলার নাই, আমি ইলেকশন করবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তিতাসের 8 জন বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ, মৃতের সংখ্যা বেড়ে 27, সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন একজন। মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে দাখিল, রিপোর্টে কি আছে জানানো হবে না, চাইলে পাঠানো হবে আদালতে। এবং দেশে ফিরতে চান 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদার, গ্রেফতার এড়াতে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন, ফেরার তারিখ জানালে পরবর্তী আদেশ। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।